নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প, ভূতের ভালোবাসা। লেখক অলোক কৃষ্ণ চক্রবর্তী। ঝড় উঠেছে, উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড়, দুরন্ত ঝড়। আমরা তিনজন, অভয়, অমর আর আমি, ফিরছিলাম চৈত্র সংক্রান্তির মেলা থেকে। আমাদের গ্রাম থেকে মেঠো পথে মেলার দূরত্ব মাইল 7 হবে। রাস্তা ধরে গেলে আরও অনেক বেশি, তাই মাঠের মাঝখান দিয়েই যাতায়াত করত সবাই। কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না আমাদের এদিকে। সন্ধ্যের কিছু আগেই মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে চলেছি আমরা। বিকেলের দিকে 2-1 টুকরো ভবঘুরে মেঘ হালকা বাতাসের ধাক্কায় ধাক্কায় উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে। কিন্তু তা যে শেষ পর্যন্ত গোটা আকাশ কালো করে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে জানত। ধুধু মাঠের মাঝামাঝি আমরা তিনজন। এখন মেলার দিকে ফিরে গেলেও মাইল 2 হাঁটতে হবে, সামনেও তাই। কেননা 2 মাইলের আগে কোনো গ্রাম নেই। সুতরাং দুদিকের দূরত্বই যখন সমান, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াই স্থির করলাম। মাঠের মাঝখান দিয়ে পথ, সেই পথ ধরেই এগিয়ে চলেছি আমরা। বাতাসের বেগে চলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাই দুঃসাধ্য। সেই কি উন্মত্ত হাওয়ার মাতামাতি, গাছপালা সব দুলে দুলে সারা। মাঠের মধ্যে থেকেই নজরে পড়ছে হাওয়ার বেগে দূরের বড় বড় গাছগুলো একবার মাটিতে নুয়ে পড়ে পরক্ষণেই আবার মাথা তুলে উঠছে আকাশের দিকে। এই খ্যাপা বাতাসের সঙ্গে হাত মিলিয়েছে আকাশ চেরা চোখ ধাঁধানো বিদ্যুৎ চমক আর বাজে গর্জন। তদুপরি রাশি রাশি ধুলো, বাতাসের ঝাপটায় ধুলোবালি উদ্দাম স্রোত দৃষ্টিকে অন্ধ করে দেয় যেন। এই অবস্থায় কোনো ক্রমে মন্থর গতিতে এগিয়ে চলেছি আমরা। কিছুক্ষণের মধ্যেই গোটা প্রান্তরের বুকে নেমে এলো অন্ধকারের কালো জবনিকা। চারদিক ডুবে গেল অসীম অন্ধকারের অতল গহ্বরে। সর্বাঙ্গে সেই অন্ধকারের তীব্র স্রোতের স্পর্শ যেন অনুভব করছি সবাই। সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিরন্ধ্র অন্ধকারের নিশ্চিত জবনিকা ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি তিনজন। চলতে চলতে এক সময় মেঠো রাস্তা হারিয়ে চষা জমির ওপর দিয়ে চলেছি আমরা। দেখতে দেখতে বৃষ্টির আবির্ভাব, সে কি বর্ষণ! প্রতিটি ফোঁটাই তীক্ষ্ণভাবে এসে যেন বিঁধছে। গলে যাচ্ছে কর্ষিত মাটির সমস্ত চাংড়া। সেই কাদায় একবার পা পড়লে তুলতে যেন জীবন বেরিয়ে যায়। এ অবস্থায় কি চলা সম্ভব? তবুও চলেছি আমরা। শুনেছি এরকম দুর্যোগেই নাকি নানা বিপদ আপদ দেখা দেয়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কি ভীষণ রাত্রি! সেই রোমহর্ষক ঘটনার কথায় পরে আসছি। ফাঁকা মাঠের বুকে নিবিড় কালো মশীকৃত অন্ধকার আর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ, সঙ্গে উদ্দাম হাওয়া এবং বড় বড় ডেলা গলা কাদা। এরই মধ্যে দিয়ে যেতে যেতে পাগলা হাওয়ার প্রচণ্ড দাপটে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা পরস্পরের কাছ থেকে। ডাকাডাকি হাঁকাহাঁকির পর আবার মিলিত হচ্ছি। ইতিমধ্যেই কে কতবার আছাড় খেয়ে পড়েছি তার কোনো হিসেব নেই। জলে কাদায় জামা কাপড় ভিজে একাকার, দেহ যেন আর বইছে না। এমন বিপদে কখনো পড়িনি। গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ মেলা দেখতে বেরিয়েছিলাম তাই ভাবছি। কপালে এখন যে কি আছে কে জানে।
বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, হাওয়ার তীব্রতাও বাড়ছে, বই কমছে না। ফলে হাড় কাঁপানো শীতে আমাদের অবস্থা রীতিমতো সঙ্গীন। চলা দায়, তবু চলতেই হচ্ছে। সহসা বিদ্যুৎ চমকে সামনের দিকে প্রচুর গাছগাছালি নজরে পড়ল। জঙ্গল বলেই মনে হলো। ঠিক সেই সময় কম্পিত কণ্ঠে বলল অমর, সর্বনাশ, এই যে সেই জায়গায় চলে এলাম মনে হচ্ছে। সায় দিল অভয়। কোন জায়গা? জিজ্ঞাসা করলাম। পরে সব জানতে পারবি, ক্ষীণ কণ্ঠে জানালো অমর। পরে কেন, এখন। আমার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল অভয়, এখন চুপ কর। ওরা যে কিছু একটা গোপন করছে তা বেশ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু কেন? কেন এই গোপনীয়তা? ভাবতে গিয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল আমার। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, আমরা তিনজন বন্ধু হলেও ওরা আমার চেয়ে বয়সে অনেক বড়। তার মধ্যে অভয় আবার অমরের চেয়েও 2-1 বছরের বড়। ওদের দুজনেরই পইতে হয়েছে, হয়নি আমার। প্রবাদ আছে, গলায় যজ্ঞোপবীত থাকলে ভূত প্রেত নাকি স্পর্শ করতে পারে না। তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে, ভয় ডর কাকে বলে জানে না। অমরও বড় একটা ভীতু নয়, কিন্তু আমি তো আর ওদের মতো সাহসী নই। তাই এই পরিস্থিতিতে হাজার ভয়ের চিত্র ভেসে উঠল আমার মনের পর্দায়। এই রকম যখন আমার মনের অবস্থা, ঠিক তখনই হঠাৎ বলে উঠল অভয়, শোন, এখন থেকে আমরা তিনজন একসাথে হাত ধরে যাব। কারো হাত যেন কোনোভাবে খুলে না যায়। সাবধান, খুব সাবধান। এ কথা শুনে আমার অবস্থা তখন আরও সঙ্গীন। কিন্তু উপায় কি? এই দারুণ ঝড় বৃষ্টির ভেতর তো আর সারা রাত মাঠের মাঝে বসে থাকা যায় না। তাই একসাথে হাত ধরে চলেছি আমরা। চলেছি ধীরে ধীরে, অতি সন্তর্পণে চলেছি। আর কত হাঁটতে হবে? সকরুণ কণ্ঠে প্রশ্ন করলাম। বেশি না, এসে গেছি প্রায়, জানালো অভয়। মানে? সঙ্গে সঙ্গে অমরের ব্যগ্র প্রশ্ন। এসব ব্যাপারে আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না। অভয়ের কথায় অমর চুপ করে গেলেও আমি কিন্তু চুপ করে থাকতে পারলাম না। কি বলতে চাস তোরা, খুলে বলতো। বেশ জোরেই কথাগুলো বেরিয়ে পড়ল আমার মুখ থেকে। এমন কিছু ব্যাপার নয়, চল, ওখানে গিয়ে বসে সব খুলেই বলছি। জোরে পা চালিয়ে দিল অভয়। সহসা আবার আকাশটাকে ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ দীপ্তিতে বুঝলাম জঙ্গলটার খুবই কাছাকাছি এসে গেছি আমরা। বাঁচা গেল, এখানে একটু বসে ঝড় জল কমলেই রওনা দেব আবার। যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল অভয়ের। তাই ভালো, অমরের মন্তব্য। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই জঙ্গল দেখেই তো তুই কেমন যেন চমকে উঠেছিলি। ও কিছু না, তোদের ব্যাপার স্যাপার বোঝা দায়। মেলায় এসে ভুল করেছি মনে হচ্ছে। কিচ্ছু ভুল করিসনি। তোর নিজের কথাই তুই ভাবছিস। সবার অবস্থাটা তো একই। তোকে কি আমরা বিপদে ফেলব? সহানুভূতির সুরে বলল অভয়। তাহলে এই জঙ্গলটার ব্যাপারে চেপে যাচ্ছিস কেন? চাপার কিচ্ছু নেই, বস এখানে, সব বলছি। গাছতলায় বসলাম আমরা তিনজনে। তারপর অভয়ের মুখ থেকে ওই জায়গার কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে গেল। ভয়ের কিচ্ছু নেই, আশ্বাসবাণী উচ্চারিত হলো ওদের দুজনের কণ্ঠ থেকে। এই ঘোর অন্ধকারে, দুর্যোগের রাতে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হ্যাঁ রে, খোদ শ্মশানে প্রেতাত্মা কোনো ক্ষতি করতে পারে না। উপদেশের সুর বেজে উঠল অভয়ের কণ্ঠে। রাখ তো তোর গল্প কথা, বিরক্তি প্রকাশ করলাম আমি। আচ্ছা অভয়, শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে। ধৈত্যরই তোর ছদ্মবেশের নিকুজি করেছে। আলোচনার আর সময় পেলি না। অমরের কথায় রেগে উঠলাম আমি।
ঠিক আছে ঠিক আছে, এখন আর ওই সব কথাবার্তার দরকার নেই, চুপচাপ বস, একটু পরেই তো চলে যাব আমরা, বলল অভয়। জবুথবু হয়ে শ্মশানে বসে আছি আমরা তিনটি অসহায় প্রাণী। সামনেই একটা প্রকাণ্ড বিল আর একটা প্রকাণ্ড ঝিল। ঝিলের চারপাশেই নানা রকম ছোট বড় গাছ আর বুনো ঘাস, এছাড়া চারদিকেই উন্মুক্ত প্রান্তর। দিনে এর পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে, আর রাতে তো কথাই নেই, বড় একটা কেউ ঘেঁষে না। পরে জানতে পেরেছিলাম এই পথে আমাদের আসার কথা নয়, ভুল করে এসে পড়েছিলাম, আর এইখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার মতো ভীতুর কথা বাদই দিলাম, ওই অভয় প্রদানকারী চরম সাহসী অভয়ের অবস্থাও তখন অবর্ণনীয়। আকাশের চেহারার কোনো পরিবর্তন হয়নি, তখনও তার বুকে জলভরা মেঘ বাজে তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে সমানে। বৃষ্টি পড়ছে একইভাবে, বাতাসের উন্মত্ততাও কিছু কমেনি। প্রেতাত্মার কান্নার মতো সাঁই সাঁই করে গাছপালা দুলিয়ে ঝিলের মিশকালো জলে ঢেউ তুলে ছুটে চলেছে সেই দিগন্তের ওপর দিয়ে। এর সঙ্গে আছে একটানা ঝিঝির ডাক আর একঘেয়ে ব্যাঙের চিৎকার। তদুপরি বড় বড় গাছগুলো ডালে ডালে জড়াজড়ি করে অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে ভয়ালো মূর্তিতে। তীব্র হাওয়ার বেগে প্রেত মূর্তির মতো দুলছে লতাগুচ্ছ। চারপাশে বিরাজ করছে কেমন যেন একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা। মনে হয় বুঝি একটা নীরব ধ্বংস মুখ বুজে অপেক্ষা করছে এখানে। হয়তো কোনো অশুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার উপরে। বিচিত্র শব্দময় অন্ধকারে এই অদ্ভুত অপার্থিব পরিবেশে অজ্ঞাতেই বুঝি গা ছমছম করে ওঠে। অতি বড় সাহসীরও ভয়ে রক্তহীন হয়ে যায়। হঠাৎ একটা দমকা হাওয়ায় চমকে উঠলাম আমরা। কেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো, তবে আচমকা ভয় পেলেও ব্যাপারটা তেমন গুরুত্ব আরোপ করলাম না আমরা, কেননা ঝড় জলে নানা রকম শব্দই তো কানে আসছে। তাছাড়া এই দুর্যোগ, শ্মশান বসে এই ধরনের কিছু একটা মনে হওয়া অস্বাভাবিকতা নয়। তাই সবাই ভাবলাম এটা এমন কিছু না, হতে পারে আমাদের মনের ভুল। না, মনের ভুল ঠিক নয়। আবারও শোনা গেল সেই একই আওয়াজ, তবে অস্পষ্ট। এ কি, এই যে সত্যি সত্যি কান্না! কোনো ভয় নেই, তোরা আমাকে জড়িয়ে ধরে থাক, গলায় পইতে থাকলে ওরা ছুতে পারে না। অভয়ের কম্পিত কণ্ঠের ক্ষীণ স্বর প্রমাণ করল অভয় আর সেই আগের অভয় নেই। কর্পূরের মতো উবে গেছে ওর দুর্জয় সাহস। তুই কতবার কত রকম কথা বলবি? আগে বললি শ্মশানে অপদেবতা কোনো ক্ষতি করতে পারে না, এখন বলছিস গলায় পইতে থাকলে ওরা ছুঁতে পারে না। এরপর আবার যে কি বলবি কে জানে। এই আতঙ্কের মধ্যেও আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমার কথা শেষ হতে না হতেই কানে এলো মিউ মিউ। সর্বনাশ, এই যে বিড়াল ছানার কান্না! তাহলে অমরের কথাই তো ঠিক, প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করে অপচ্ছায়ারা। ক্রমশ মার্জার শাবকের ক্রন্দন একেবারে স্পষ্ট হয়ে উঠল। না, আর কোনো রকম সন্দেহের অবকাশ নেই, ছদ্মবেশেই প্রেতজনী আসছে। তিনজনের সর্বাঙ্গ তখন কাঁপছে। অভয় প্রদানকারী অভয়ের অবস্থা রীতিমতো শোচনীয়। তার কম্পিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, ভূত আমার পৌত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার ঠিক কি? তোরা আমার সাথে বল, কোনো ক্রমে বলে উঠল অভয়। শুরু করলাম আমরাও। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? প্রকৃতির বিচিত্র ধ্বনি ছাপিয়ে ক্রমশই কান্নার আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। মনে হলো আমাদের কাছে এগিয়ে আসছে মায়াবিনী। এই যে একেবারে কাছে এগিয়ে এসেছে। না, দূরত্ব বলে আর কোনো কিছুই নেই বললেই চলে। এখন উপায়? উপায় আর কি? এই শ্মশানেই বুঝি আজ সব শেষ।
আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা, প্রায় বাকশক্তি হারিয়ে ফেলেছি আমরা তিনজনেই। আবার ব্যাস, সব শেষ। মনে হলো যেন আমার দেহ স্পর্শ করেছে প্রেতাত্মাটা। আমি তখন আর আমার মধ্যে নেই। আমার সমস্ত অনুভূতি, সমস্ত চেতনা বুঝি তাল গোল পাকিয়ে যাচ্ছে, চলেছে আমার গা ঘেঁষে এক টানা শব্দ। কথায় বলে, বিপদে পড়লে বাঘের ভয়ও থাকে না। আমারও তাই হলো। মরেছি যখন, শেষ দেখেই মরব। হঠাৎ বেপরোয়াভাবে ঘুরেই থাবা মারলাম প্রেতাত্মাটার গায়ে। কিন্তু কিন্তু এ কি? এই যে ভূত প্রেত নয়, সত্যি সত্যি একটা বিড়াল ছানা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমার। বিড়ালের বাচ্চাটাকে হাতে নিয়ে ওদের বললাম, এই বুঝি অশরীরী আত্মার ছদ্মবেশ? সত্যিই বিড়াল ছানা? একসঙ্গে জিজ্ঞাসা করলো অভয় আর অমর। দেখ না, দেখ। বিড়াল ছানার গায়ে হাত দিয়ে বলে উঠল ওরা। ধুত্তরি! মুহূর্তে বেড়ে গেল আমাদের মনোবল। মা ভই বলে উঠে দাঁড়ালাম তিনজনেই। ইতিমধ্যে আকাশের অবস্থাও কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টির জোর অনেকটা স্তিমিত। মাতাল হাওয়ার মাতামাতিও আর আগের মতো নেই। তবে বিদ্যুৎ চমক আর বাজের গর্জনে বড় একটা ভাটা পড়েনি। তাহলেও আমরা তিনজন শ্মশান ছেড়ে মাঠের রাস্তা ধরলাম। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মাইল ৩-৪। স্থির হলো আজ রাতে আর বাড়ি ফিরব না, কেননা মাইল খানেকের মধ্যে আমার দিদির শ্বশুর বাড়ি। রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরেই রওনা দেব। মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। সহসা মনে হলো কে যেন আমাদের পেছন পেছন আসছে। যে আসে আসুক, ভয় কি? এখন আমরা রীতিমতো বীর পুরুষ। ওসব ভূত প্রেত আর মানি না, যত সব কুসংস্কার। কিন্তু তবুও যেন কেমন অস্বস্তি বোধ করছি। পায়ের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। কি জানি, কোনো চোর ডাকাতও তো হতে পারে। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের চোখ মুখের ওপরে আছড়ে পড়ল। মরমর করে একটা গাছের ভাঙা ডাল শব্দ কানে এলো। পেছনে পায়ের শব্দ আরও স্পষ্ট হলো। কি ব্যাপার? তিনজনই একসাথে পেছন ফিরে ঘুরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। এ কি শম্ভুদা, তুমি এখানে? সমস্বরে বলে উঠলাম আমরা তিনজন। হ্যাঁ, তোমাদের দেখেই তো চলে এলাম। এই ঝড় জলের রাতে যখন তখন একটা বিপদ হতে পারে। এখন দিদির বাড়ি যাবে তো? চলো আমার সাথে এসো। শম্ভুদা মানে শম্ভু মণ্ডল দিদির বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান। পাশের গ্রামেই ওর বাড়ি। তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কিনা সন্দেহ। এত প্রভুভক্ত, ভারী মিষ্টি স্বভাবের মানুষ। সবাইকেও ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। তবে আমার প্রতি ওর একটা আলাদা দুর্বলতা কারো অজানা নয়। শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে। বলতে গেলে একরকম নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করে। ছোটবেলায় দিদির বাড়িতে এলেই ও আমাকে কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো। নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতো। স্নান করার সময় পুকুরে নেমে আমাকে পিঠের ওপর নিয়ে সাঁতার কাটতো, গাছে উঠে আতা পারত। এই জন্য কি কম বকুনি খেত বেচারা? ওর সে স্বভাব আজও বদলায়নি। তাই এই দুর্যোগে শম্ভুদার আবির্ভাব হতে যেন হাতে চাঁদ পেলাম। শম্ভুদা, তুমি আগে আগে চলো, আমরা তোমার পেছন পেছন যাচ্ছি। তাই ভালো। আমার কথায় সাই দিয়ে চকিতে সামনে চলে এলো। যেতে যেতে শম্ভুদাকে বিড়াল শাবকের কাহিনী বললাম। সব শুনে শম্ভুদা বলল, এভাবে নিজেরা আর কখনো বেরুবে না। কখন কি হয় বলা যায়। ভাগ্যিস আমি দেখেছিলুম। কথা বলতে বলতে এগিয়ে চলেছি আমরা। দিদির বাড়ির সামনে আসতেই সহসা শম্ভুদা বলল, তোমরা বাড়ি যাও, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। মিলিয়ে গেল শম্ভুদা রাতের অন্ধকারে। তখনও ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পড়লেও
একেবারে শেষ হয়নি। তাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি হাঁকাহাঁকির পর বাড়ির দরজা খুলল। তোরা এই জলঝড়ের মধ্যে এত রাত্রিরে? দরজা খুলতে খুলতে দিদি সবিস্ময় জিজ্ঞাসা। তবুও কপাল ভালো, শম্ভুদার সাথে দেখা হয়ে গিয়েছিল, তা না হলে পৌঁছতে রাত কাবার হয়ে যেত। কার কথা বলছিস? ভ্রু কুঞ্চিত হয়ে উঠল দিদির। তোমার সেই পুরাতন ভৃত্য, মানে শম্ভুদা। হ্যারিকেনের আলোয় নজর পড়ল, দিদি যেন কেমন একটা চমকে উঠল। খাবার সময় দিদিকে সব কথা খুলে বললাম আমরা। শুনতে শুনতে দিদি যেন কেমন হয়ে পড়ছিল। কথা শেষ হতেই সহসা দিদি বলে উঠল, আমার কাছে শুবি তোরা? তখন থেকে শম্ভুদাকে না দেখে দিদিকে জিজ্ঞাসা করলাম, কই শম্ভুদা তো এখনো এলো না? আসবে কোত্থেকে? গত পরশু তো ও কলেরায় মারা গেছে। হ্যাঁ, বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজনে। এতক্ষণে মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করে চিনল আমাদের। শম্ভুদা মরেও রক্ষা করে গেল আমাদের, প্রমাণ করল তার স্নেহ ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূতের ভালোবাসা গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।